আমরা এবার ইষ্টপ্রসঙ্গ শুনবো। আমাদের মধ্যে আছেন আমাদের সবারই পরিচিত শ্রদ্ধেয় ও প্রিয় পরমের দিগ্গদাতা কর্মী ডক্টর দিলীপ কুমার রাজ, হায়দ্রাবাদ। জয় গুরু দাদা, শুরু করুন। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয়গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুর আত্মীয় প্রণাম জানাই, জগতের লক্ষ্মীমায়ের চরণে প্রণাম জানাই, প্রণাম জানাই আচার্যদেবের শ্রীচরণে প্রণাম জানাই, ঠাকুরের সবার আত্মীয় প্রণাম জানাই। আজ এই মহতী সৎসঙ্গে উপস্থিত ঠাকুরের পুত্র পাঞ্জাহারি কর্মীবৃন্দ, ভক্তবান দাদা মা, সবাইকে আমার আন্তরিক শুদ্ধ জয়গুরু রাইল আর আমার প্রণাম যথাস্থানে। আজকে একটা ব্যাপারে আলোচনা করতে এসেছি। একটু মানে ব্যাপারটা বিজ্ঞান এবং সায়েন্সের মধ্যে যে মিল আছে। আইনস্টাইন বলছে সায়েন্স উইদাউট রিলিজিয়ান ইজ লেম অ্যান্ড রিলিজিয়াস উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড। দুটো ওতপ্রোত জড়িত। সায়েন্স থাকবে তার মধ্যে রিলিজিয়ান থাকবে না, বা রিলিজিয়ান থাকবে তার মধ্যে সায়েন্স থাকবে না, হতেই পারে না। ব্লাইন্ড ধর্ম ঠাকুর আমাদের শেখাননি। ঠাকুরকে পেয়ে আমরা বিজ্ঞান সম্মতভাবে তাকে আমরা গ্রহণ করতে পারি। যাই হোক, ঠাকুর তিনি বিজ্ঞান এবং সায়েন্সের মধ্যে একটা কোঅপারেশন দেখিয়েছিলেন, এবং তার পরিপ্রেক্ষিতে আজকের যে ডেথ ইজ এ কিউরেবল ডিজিজ বা মৃত্যু এক নিরাময়যোগ্য ব্যাধি, এই চ্যাপ্টারটা তৈরি করা হয়েছে। একটু এ ব্যাপারে হিস্ট্রি বলে দিই। আমি এখন হায়দ্রাবাদে আমাদের ডিআরডিও অডিটোরিয়াম আছে। সেই অডিটোরিয়ামে একটা প্রোগ্রাম জাস্ট মানে ঠিক সৎসঙ্গ প্রোগ্রাম একটা বলতে পারেন, একটা সেমিনার টাইপ করতে চেয়েছিলাম, এবং এই সম্বন্ধে আমরা বিভিন্ন মানুষের কাছে এই চ্যাপ্টারের উপরে লেখা পাঠাতে বলেছিলাম। অনেকেই লেখা পাঠিয়েছিলেন, এবং সেই লেখাগুলো একত্র করে তার থেকে একটা প্রিসাইজ সারাংশ নিয়ে একটা লেখা নিয়ে বর্তমান আচার্যদেবের কাছে আমরা পাঠিয়েছিলাম, এবং তিনি সেটা শোনার পরে ইমিডিয়েট আদেশ দিয়েছিলেন এটা যেন ইমিডিয়েট বাংলা, হিন্দি এবং আমাদের সাত্যতী এবং লাইগেটে ইংলিশে কনভার্ট করে যেন পাবলিশ করা হয়, এবং সেটা হয়েছিল। আমার সালটা মনে নেই কখন হয়েছিল, দুটো পাবলিশ হয়েছিল এই ডেথ ইজ এ কিউরেবল ডিজিজ এর উপরে। তার উপর বেস করে আমরা সেমিনার করি, এবং এটাকে এই স্লাইডের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এর মধ্যে অনেক কথা ইংলিশে আমার বাংলায় ট্রান্সলেট করা হয়নি, যতক্ষণ চেষ্টা করবো বাংলায় বলার জন্য। কিন্তু একটু মন দিয়ে শুনবেন, কেন বিজ্ঞান এবং নিয়ে কিছু কথা বেশি আছে। আমাদের আজকে মোস্টলি ডাক্তারবাবুরা যে উপস্থিত আছেন, তাছাড়া বহু মানুষ উপস্থিত যারা হয়তো এই ডাক্তারি ভাষাগুলো বুঝতে একটু কষ্ট হবে, কিন্তু শুনবেন, ভালো লাগবে আশা করি। এবার আসি যাক,
বলছেন মা মৃয়স্ব মা জহি সক্ষত চেত মৃত্যুমা বলপয়, না মারো না মারো সম্ভবত মৃত্যুকে অবলুপ্ত করো। কার কণ্ঠে নির্যাতিত হলো এমন অভয় বাণী? তিনি আরো বলেছিলেন মরো না মেরো না, পারো মৃত্যুকে অবলুপ্ত করো। তিনি আর কেউ নয়, আমাদের পরম প্রেমশী ঠাকুর। তার মুক্তি পারা ছিল মৃত্যুকে অবলুপ্ত করো। এটা দুটো প্রসেস আছে। কেই বলে আমরা স্মৃতিবাহী চেতনা নিয়ে আসতে পারি। আমার চ্যাপ্টারটা কিন্তু সেটা নিয়ে নয়। আমার চ্যাপ্টার হচ্ছে আমার এই জীবনটা, এই আমার বর্তমান জীবনটাকে কি করে আমি প্রলং করতে পারি বা অকাল মৃত্যু রোধ করতে পারি তার উপরে। যাই ঠাকুর আরো বলেছিলেন, তুমি নিজের মৃত্যু যদি অপছন্দ করো তবে কখনো কাউকে মরো বলো না। ইফ ইউ ডিসলাইক ইউর ওন ডেথ ডোন্ট সে ডাই টু আদার্স। যাই হোক, এই ডেথ কথাটা শুনলে আমাদের গাটা কেমন যেন করে ওঠে। এখন এটা কি বলে, মেডিকেলি একে বলা হয় দ্য টার্মিনেশন অফ অল বায়োলজিক্যাল ফাংশন দ্যাট সাস্টেন এ লিভিং অর্গানিজম। যখন আমাদের বায়োলজিক্যাল ফাংশনগুলো টার্মিনেট হয়ে যায় জীবন্ত অর্গানিজমে, তখন আমরা তাকে ডেথ বলি। এবং বায়োলজিক্যাল এজিং এর সঙ্গে এটা ডেথ রিলেটেড, তাকে বলা হয় সেন এসেন্স। অর্থাৎ আজকের 2/3 পিপল, যে মানুষ ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি তারা মারা যায় ডিউ টু সেন এসেন্স। অর্থাৎ বায়োলজিক্যাল এজিং যখন হয়ে যায়, ইন্টারনাল অর্গানগুলো যখন কাজ করে না, ম্যাক্সিমাম মানুষ তাকেই মারা যায় ডাইরেক্টলি ইনডাইরেক্টলি। এবং একটা পেশেন্টকে ক্লিনিক্যালি ডেড বলা হয় অন স্টপ অফ হার্টবিট অর সিসেশন অফ ব্রেন অ্যাক্টিভিটি। তার ব্রেনের অ্যাক্টিভিটি যখন হার্টবিট স্টপ হয়ে যায়, ডাক্তার তাকে ডিক্লেয়ার করে দেয় ক্লিনিক্যালি ডেড। এখন প্রশ্ন জাগে, আমরা কি এই আমাদের যে বার্ধক্য মৃত্যুর দিকে যেমন রেলি এগিয়ে যাচ্ছি, এটা কি রিভার্স করা যেতে পারে, বিপরীত কি করা সম্ভব? আমরা একদিন এগিয়ে যাচ্ছি মানে একদিন পেরিয়ে যাচ্ছি মানে আমরা একদিন বার্ধক্যে চলে যাচ্ছি, এটা কি রিভার্স করা যায়? আর জীব জগৎ কি মৃত্যুহীন করা সম্ভব বা মৃত্যু নিরাময়যোগ্য? বহু প্রশ্ন জাগে, কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন জাগে। সত্যি কি আমরা মৃত্যুটাকে নিরাময় মানে একটা ব্যাধি হিসেবে এটা করতে পারি? এই প্রশ্ন যারা আগে প্রোগ্রাম দেখতে এসেছেন বা শুনেছেন, জাস্ট ইন্টারেস্টিং ব্যাপারটা। এবং আমি যখন প্রোগ্রামটা সেমিনারটা যখন আমাদের ডিআরডিও অডিটোরিয়ামে করেছিলাম, বহু অ্যাপোলোর ডাক্তার, বহু ডাইরেক্টর, তারা জাস্ট কৌতূহল বসে দেখে হল ভরে গিয়েছিল। তখন আলটিমেটলি তারা স্বীকার করে ইট ইজ পসিবল, তার কিছু জিনিস দেখাবো। এবং সেটা বলতে প্রশ্ন সেইটা সম্ভব, আমাদের বার্ধক্য বিপরীত করতে পারি, বা আমাদের সম্ভব হতে পারে যে আমাদের মৃত্যুটাকে একটা রোগ হিসাবে তাকে আমরা নিরাময় করতে পারি। এবং 100 বছরের বেশি আগে ঠাকুর বলেছিলেন মৃত্যু নিরাময়যোগ্য। ঠাকুরের বহু বাণী মন্ত্র তিনি যা দিয়ে গেছেন আমাদের সময়ের অনেক আগে দিয়েছেন, এবং বর্তমান বিজ্ঞানের উন্নতিতে সেগুলো এখন সঠিক প্রমাণিত হচ্ছে। ঠাকুরের যা বিজ্ঞান, আমাদের বিজ্ঞান সে এখানে পৌঁছতে পারেনি। যেমন বহু তখনকার দিনে মনীষীরা যা বলতেন বিজ্ঞান সেটা সাপোর্ট করতো না। যেমন অ্যারিস্টটল তিনি বলেছিলেন যে আমাদের যে সাদা লাইট যেটা দেখছি সূর্যের আলোটা, এটা স্পেকট্রাম অফ লাইট। মানুষ স্বীকার করেনি। অত তখন কিন্তু রামধনু ছিল, আকাশে রামধনু উঠতো, সেটা স্পেকট্রাম, চোখ সেখানে যায়নি। এবং তার 2000 বছর পর নিউটন যখন এই সাদা লাইটটা প্রিজমের মধ্যে দিয়ে পাঠালো, তার একটা স্পেকট্রাম দেখলো যে একটা ভিবজিওর যাকে বলা হয় একটা সাতটা লাইটের কম্বিনেশন। এবং এই যে ডেথি যে কিউরেবল ডিজিজ বা মৃত্যুকে নিয়ে আমরা দু ধরনের যুক্তি আমরা চিন্তা করতে পারি। একটা মধ্যে আয়ুটাকে বর্ধিত করা, অর্থাৎ আমরা জন্ম সময় বাবা মায়ের কাছ থেকে যে আয়ুটা পেয়েছিলাম সেটা আমরা বিয়ন্ড যেতে পারবো না, কিন্তু সেই আয়ুটা আমরা আপ টু দ্যাট এক্সটেন্ট যেতে পারি। আমাদের বিভিন্ন চলন বলন আচার ব্যবহারে আমরা সেটা কমিয়ে আনতে পারি, সেটা আমাদের হাতে আছে। কিন্তু সেটা এক্সটেনশন কি করে যে আপ টু দ্যাট লেভেল। আর দ্বিতীয় কাল হলো মৃতকে জীবন দান করা। এই দুটো চ্যাপ্টার আইদার আমার যেটা অ্যাডভান্স মৃত্যু যেটা হতো সেটা কি প্রলাং করতে পারি, আর বা যারা মৃত্যু হয়ে গেছে তাদের আমরা জীবন দান করতে পারি কিনা। এবং এক্ষেত্রে আমরা আয়ু বৃদ্ধি নিয়ে প্রথম কি করে হাউ টু ইমপ্রুভ আওয়ার লাইফ স্প্যানটা কি করে আমরা বৃদ্ধি করতে পারি, সেটা একটা মৃত্যুকে আরো আমরা জীবনটা এক্সটেনশন করতে পারি। সেখানে ঠাকুর বলছেন আমি যতদিন বাঁচবো ইচ্ছা করলে বয়সটা আমি ডাবল করতে পারি।
ইচ্ছা করলে আমি বয়সটা ডবল করতে পারি। লাইফ স্প্যান এক্সটেন্ড করা যায়, আমাদের লাইফ স্প্যানটা এক্সটেন্ড করা যায়। আর যদিও এখন এটা পাগলামি মনে হতে পারে, কিন্তু আমার মনে হয় কেষ্ট যদি এটা নিয়ে গবেষণা করে তা ঠিক মেটেরিয়ালাইজ করে ফেলতে পারে। কেষ্ট মানে কৃষ্ণভূষণ ভট্টাচার্যের নাম শুনেছেন আপনারা। সে যদি এটা নিয়ে গবেষণা করে ঠিক মেটেরিয়াল করে ফেলবে, তখন আর পাগলামি মনে হবে না। ঠাকুর দিব্যকৃত এটা বলে গেছেন, পড়ে দেখবেন যে এটা সম্ভব হতে পারে। এবং লাইফ প্রলং করার জন্য তিনি বলেছেন দুটো জিনিস খুবই দরকার, একটা হলো নিরামিষ আহার, আর দ্বিতীয় হলো সুনিয়ন্ত্রিত চলন। একদম লাইফ প্রলং করতে গেলে নিরামিষ আহার মাস্ট। মানে নিরামিষ কথা অনেক আগে বলেছি, ঠাকুরের একটা স্ট্রং ডিসিশন, নিরামিষ আহার কম্পালসারি, আর সুনিয়ন্ত্রিত চলন। এবং এই সুনিয়ন্ত্রিত চলনটার মধ্যে তিনটে ভাগ করতে পারি, যে একটা তার মধ্যে কনসেন্ট্রিক ট্রেনার থাকবে, আর সুকেন্দ্রিক একটা ধাঁচ থাকবে, আর থাকবে অ্যাডজাস্টেড কনজুগাল লাইফ, অর্থাৎ সুনিয়ন্ত্রিত দাম্পত্য জীবন, যেটা আমাদের লাইফ স্প্যানটাকে খুব মানে রিলেটেড। আর থার্ড হলো পিসফুল হোম এনভায়রনমেন্ট, অর্থাৎ শান্তিপূর্ণ পারিবারিক পরিবেশ আমাদের লাইফকে এক্সটেন্ড করতে পারে। এবং কনসেন্ট্রিক ট্রেনার যদি আমাদের মধ্যে না থাকে, তখন আমরা যে বিরোধী শক্তিগুলো যদি আমরা আসে, আমাদেরকে আয়ত্ত আনতে পারি না, আর জীবনের ঘাত প্রতিঘাতে দুর্বল হতাশে পড়ে, এবং পাওয়ার অফ রেজিস্ট্যান্স যখন কমে যায়, তখন আবার বিভিন্ন ব্যাধি আমাকে চেপে ধরে। আর সুনিয়ন্ত্রিত দাম্পত্য জীবন এবং শান্তিপূর্ণ পারিবারিক পরিবেশটা খুব এফেক্ট করে, তাতে মানুষের শরীর ও মনের ক্ষয়ক্ষতি পূরণ হয় না, এবং শক্তি উৎসাহের যোগান পায় না। সুতরাং এই যে লাইফ প্রলং করার জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের জীবনে। দীর্ঘলাভ ঠাকুরের নির্দেশ হচ্ছে সুকেন্দ্রিক ও সুসংস্কৃত জনন, শ্রেয়নিষ্ঠ সৎসন্দর্ভী কর্মঠ জীবন, সত্তা সংগ্রহী সদাচার পালন, অবৈধ উত্তেজনাবিহীন পোষণ পাত্র পান ও ভোজন, তত্ত্বানুপসী বৈশিষ্ট্যবাড়ী বৈধ বিশুদ্ধ যৌন সংশ্রম, আর বাহ্যিক ও মানসিক ব্যভিচার ও ব্যতিক্রম হতে আত্মসংরক্ষণ, এ সবগুলির সময় আমাদের সমন্বয়ে আমাদের দীর্ঘায়ু আমরা লাভ করতে পারি, স্বাস্থ্য সদা সূত্রে বলেছেন। এখন আয়ু বৃদ্ধি কিভাবে করা যায়? সেভাবে করা যায়, আয়ু বৃদ্ধি করতে পারি আমাদের বার্ধক্যজনিত যে ক্ষতির হারকে আমরা কম করতে পারি। অর্থাৎ এর যে সাথে সাথে আমাদের যে ড্যামেজ হচ্ছে, সেগুলোকে ক্ষতির যে হার, রেট অফ ডিটোরিয়েশন যেটা হয়, সেটা আমরা কম করতে পারি। নিয়মিতভাবে ক্ষতিগ্রস্ত টিস্যুগুলো পাল্টে ফেলতে পারি, যে টিস্যুগুলো ডেড হয়ে যাচ্ছে তাকে আমরা পাল্টাতে পারি। আর মৌলিক সংশোধন বা যে সেলগুলো ড্যামেজ হচ্ছে তাদের নবজীবন দান করতে পারি, তাতে আমাদের আয়ু বৃদ্ধি হয়। তা বৈজ্ঞানিকরা এটা সমর্থন করেন যে আয়ুষ্কালকে বর্ধিত করা সম্ভব, তথাকথিত বার্ধক্যকে অতিক্রম করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে, আমাদের যেটা ইমিউন পাওয়ার যেটা বলা হয়, তাকে আমরা বাড়িয়ে আমরা আয়ুকে আমাদের বৃদ্ধি করতে পারি। তাই রিসার্চার অফ এক্সটেন্স অফ লাইফ এক্সটেনশনকে একে বলা হয় বায়োমেডিক্যাল জেরন্টোলজিস্ট। ডাক্তারবাবুরা আছেন, জানেন, নাম কথা শুনেছেন, যে লাইফ এক্সটেনশন করা যে রিসার্চ চলছে তাকে বলা হয় বায়োমেডিক্যাল জেরন্টোলজিস্ট। এবং এটা প্রসেস অফ ডেভেলপ ট্রিটমেন্ট টু রিভার্স এজিং প্রসেস অর টু অ্যাটলিস্ট স্লো দেম ডাউন, অর্থাৎ বয়সের সাথে আমরা যেটা এগিয়ে যাচ্ছি সেটাকে আমরা ডাউন করতে পারি, ফর দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ অ্যান্ড দ্য মেনটেনেন্স অফ ইউথফুল ভিগর অ্যাট এভরি স্টেজ অফ লাইফ। আমাদের যৌবনটাকে অনেক দিন ধরে রাখতে পারি, কুইকলি, যাতে আমরা ওল্ড এজে না যাই। এবং খুব ইম্পর্টেন্ট একটা আমাদের গ্ল্যান্ড, যেটা পিনিয়াল গ্ল্যান্ড, এই ছবির মধ্যে দেখতে পাচ্ছেন, আমাদের আজ্ঞাচক্র ধ্যান করা সোজা গেলে পিনিয়াল গ্ল্যান্ড, তার নিচে পিটুইটারি গ্ল্যান্ড। এবং এই যে মেলাটোনিন হরমোন যেটা সিক্রেশনটা হয়, এটা মিড নাইটে বেশি হয়, এবং সূর্যের আলোর সাথে রেটিনাতে যখন পড়ে তখন সিক্রেশনটা কমে যায়। তাই বলা হয় উষা নিশা মন্ত্র সাধন, বা আমাদের বলা হয় যে আর্লি টু বেড আর্লি টু রাইজ। এটা আগে ডিসকাশন করেছিলাম। মেলাটোনিন সিক্রেশনটা এই গ্রাফটাকে ফলো করে। যাই হোক, এই মেলাটোনিন হরমোন ছাড়া আর একটা যে হরমোন সিক্রেশন হয়, যেটা হলো অক্সিটক্সিন। অক্সিটক্সিন বলো মানে পোস্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে যেটা অক্সিটক্সিন যেটা বলা হয় পিটুইটারি গ্ল্যান্ড দিয়ে, কারণ পিটুইটারি গ্ল্যান্ড কিন্তু ডিপেন্ড হয় ওই পিনিয়াল গ্ল্যান্ডের উপরে। তো এই অক্সিটক্সিন কি করে, ডিউরিং দ্য প্রসেস অফ সেল ডিভিশন ইট শোজ দ্য নেগেটিভ এফেক্ট। যখন সেল ডিভিশন হতে চাচ্ছে, এই অক্সিটক্সিনটা করে কি, জাস্ট করতে দেবে না, কেন আমাদের লাইফ স্প্যানটা নির্ভর করে কত কুইকলি আমরা সেল ডিভিশন করি। তো সেল ডিভিশনকে ও নেগেটিভলি পিছনে টানতে থাকে। এবং অক্সিজেনের কাজ হলো আমাদের যে উন্ড যেগুলো হয় সেগুলোকে কুইক হিল করে,
আর রিজেনারেট ড্যামেজ টিস্যুস এটসেট্রা। আমাদের যে ড্যামেজ টিস্যু হয় তাকে আবার রিজেনারেট করতে এই অক্সিটক্সিনটা খুবই ইম্পর্টেন্ট ভূমিকা নেয়। The right amount of synthesis and release of oxytocin is therefore critical, which seems possible by activating pineal gland. কারণ বলছি যে পিটুইটারি গ্ল্যান্ড সেটা কিন্তু পিনিয়াল গ্ল্যান্ডের উপর ডিপেন্ডেন্ট। সেটা মেন হলো পিটুইটারি গ্ল্যান্ড, যেটা আমরা নাম ধ্যান বা কনসেন্ট্রেশনটা ওই আজ্ঞাচক্র করে ওকে ইনভলভ করি। এবং এই যে মেলাটোনিন সিক্রেশনটা যেটা হয় সেটা আমাদের বার্ধক্যকে ধীরগতি করায়, আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করায়, রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা বলা হয় ইমিউন পাওয়ার বাড়িয়ে দেয় এবং জীবনী শক্তি বাড়িয়ে যৌবনকে দীর্ঘস্থায়ী করায়। সুতরাং এই মেলাটোনিন হরমোন ইজ মোস্ট ইম্পর্টেন্ট হরমোন, যেটা আমাদের যৌবনকে দীর্ঘস্থায়ী রাখে। আমরা তাদের মানে বার্ধক্য আমরা যেন না চলে যাই। তাই বলছেন এই যে সৎ নাম যেটা আমরা উচ্চারণ করি এটা হলো আদিশক্তি সূক্ষ্ম বিকাশ। কেউ যখন তার আদর্শে পূর্ণযুক্ত এই ধ্যানের সাথে এই নাম উচ্চারণ করে তার মস্তিষ্কের কোষগুলির কার্যকলাপ বৃদ্ধি প্রাপ্ত হয়। এটা এত ইম্পর্টেন্ট, মেডিটেশন ধ্যান এটা এই জন্য এত ইম্পর্টেন্ট। এবং ঠাকুর বলছেন যে প্রসেস অনুযায়ী এগুলো করতে লাগলে বেস্ট অফ দ্য ব্রেন এক্সাইটেড হয়, পিনিয়াল গ্ল্যান্ডে সেই এক্সাইটমেন্ট চালিয়ে যায়। সেটা 1941 ঠাকুর বলেছিলেন, যেটা পিনিয়াল গ্ল্যান্ডে কাজ হয়েছিল 1990-তে। প্রায় 50 ইয়ার্সের পরে এই কাজটা শুরু হয়েছিল পিনিয়াল গ্ল্যান্ড নিয়ে, এবং তারাও নামকরণ করে পিনিয়াল গ্ল্যান্ড। এবং এই যে টেলোমার, আমাদের যে শরীরের মধ্যে যে সেলের মধ্যে যে টেলোমারটা আছে, এই টেলোমারের একটা ক্যাপ, যে ক্রোমোজোমের যে একটা ক্যাপ, ক্রোমোজোমের ক্যাপটাকে বলা হয় টেলোমার। এবং এই টেলোমার যত ছোট হয় তখন বিভিন্ন রোগের আমরা কুইক সেল ডিভিশন হলে এই টেলোমারটা ছোট হয়ে যায়, এবং যত টেলোমারটা ছোট হবে এবং তার জন্য ব্রড রেঞ্জ অফ এজিং রিলেটেড ডিজিজগুলো আমাদের মধ্যে আসে। এবং তার সেই ডিজিজ হলো ডিফারেন্ট ফর্ম অফ ক্যান্সার, কার্ডিওভাস্কুলার ডিজিজ, ভাস্কুলার ডাইমেনশিয়া, অস্টিওপোরোসিস, ওবেসিটি, এই রোগগুলো আমাদের মধ্যে আসে। এবং একটা ইউসি স্যান্ডফোর্ড ইউনিভার্সিটি প্রিভেন্টিভ মেডিসিন তারা রিসার্চ করেছিল যে আমরা সেল ডিভিশন, ব্লু ডটগুলো যে সেল ডিভিশন তার সঙ্গে করসপন্ডিং টেলোমারগুলো কি করে ছোট হয়ে যায়। অর্থাৎ যত কুইক সেল ডিভিশন করে ফেলি বিভিন্ন কারণে, যারা কুস্তিগির বা মুক্তমুখ তারা বিভিন্ন রকম স্টেরয়েড নিয়ে কুইক সেল ডিভিশন বডি ফুলিয়ে ফেলে, যেটা ঠাকুর আমি সেই জন্য বলেছি যে আমি তো প্রয়োজন হয়ে যায়, শরীর নেয় না, ভিতরে গিয়ে প্রয়োজন হয়ে আমাদের কুইক সেল ডিভিশন করে বডিটা ফুলিয়ে দেয়। তো সেল ডিভিশন তো কুইক হবে, তত টেলোমারটা ছোট হয়ে যাবে, এবং টেলোমার ছোট হয়ে যাওয়া মানে উইথ শর্টার টেলোমার্স আর মোর সাসপেক্টেড অফ ডিজিজেস অ্যান্ড হ্যাভ এ শর্টার লাইফ স্প্যান অ্যাজ কম্পেয়ার টু দোজ আর লঙ্গার টেলোমার। সুতরাং আমাদের কুইক সেল ডিভিশন হলে টেলোমারটা ছোট হয়ে গেলে বিভিন্ন ডিজিজ আক্রান্ত হবো, এবং যারা লম্বা যদি টেলোমারটা হয় তারা অনেক দিন লাইফ স্প্যানটা তারা ধরে রাখতে পারে এবং তাদের রোগ অনেক কম ধরে। এবং তারা পাইলট প্ল্যান হিসেবে কিছু মানুষের উপর রিসার্চ করেছিল যাদের ব্রিদিং কন্ট্রোল, যোগা এবং প্ল্যান্ট বেসড ডায়েট দিয়েছিল, ভেজিটেরিয়ান ফুড, মেডিটেশন, এগুলো করা দেখেছিল যে গ্রুপ অফ মানুষদের মধ্যে টেলোমারটা 10% ইনক্রিজ হয়েছিল, যেটা ঠাকুরের খাদ্যনীতিকে সাপোর্ট করা হয়। এবং যেটা 1990-তে ইউনিভার্সিটিতে টেলোমার নিয়ে যখন হয়েছিল পিনিয়াল গ্ল্যান্ড নিয়ে, এবং তারা দেখেছিল যে সিনক্রোনাইজ দ্য বায়োলজিক্যাল ক্লক, অর্থাৎ যে মেলাটোনিনের যেটা সিক্রেশন হয় তারা বায়োলজিক্যাল ক্লক সিনক্রোনাইজ করতে পারে, পাওয়ারফুল ফ্রি র্যাডিক্যাল স্ক্যাভেঞ্জার, ওয়াইড স্পেকট্রাম অ্যান্টিঅক্সিডেন্ট এর মধ্যে কাজ করে, এবং বুস্ট মেমোরি পাওয়ার অ্যান্ড অ্যান্টি এজিং প্রপার্টিজ এর মধ্যে আছে এই মেলাটোনিন হরমোনের মধ্যে। তাই অ্যালং উইথ দ্য অ্যাবাভ অ্যাক্টিভিটি, vegetarian sattvic food intake also assist to improve the performance and enhance body system immunity. সুতরাং এই মেলাটোনিন সিক্রেশনটা নাম ধ্যানের মধ্যে করে এবং সাত্বিক ভোজন যদি করি, ভেজিটেরিয়ান খাবার করি, তখন আমাদের বডি সিস্টেম ইমিউনিটি বেড়ে যায় টু ফাইট এগেইনস্ট এনি ডেডলি ভাইরাস অর ডিজিজেস। সুতরাং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবার জন্য এইটাই উপায়, নাম ধ্যান করে মেলাটোনিন সিক্রেশনটা বেটার করা আর ভেজিটেরিয়ান সাত্বিক ফুডটা নেওয়া। এবং 40 বছর পরে যে আমাদের যে কমতে থাকে তার জন্য একান্ত দরকার জীবনের একজন আদর্শ কেন্দ্রিক জীবন থাকা দরকার, আদর্শ জীবন থাকার, এবং তার মতামতে আমাদের এভরি স্টেপে চলতে হয় এবং স্ট্রিক্টলি ফলো হেলথ অ্যান্ড হাইজিন রুল। মেডিটেশন চ্যান্টিং সদনাম করলে হয় কি আমাদের পিনিয়াল গ্ল্যান্ড থেকে সিক্রেশন আর মেলাটোনিন হরমোন সিক্রেশনটা বেটার হয়, এবং তার সঙ্গে প্রপার এডুকেশন এবং আইডিয়াল ম্যারেজ না হলে ওই যে দাম্পত্য জীবন শান্তি থাকে না, তার জন্য আয় কমে যায়। তো এগুলো প্রয়োজন আছে। যাক, এখন প্রেজেন্ট স্ক্যানারিতে দেখা যায় যে টু রিডিউস দ্য এফেক্টস অফ এজিং গ্রোথ হরমোন ট্রিটমেন্টস আছে,
ন্যাচারাল স্টারভেশন অফ ডায়েটস আর জেনেটিক থেরাপিসও অনেকে করছে। এগুলো নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটি রিসার্চ ইনস্টিটিউটে কাজ চলছে, কিন্তু সায়েন্স তার ইনভেস্ট করে দেখেছে যে আমরা আমাদের যে ক্লক বা ন্যাচারাল যে ক্লক অফ হিউম্যান এজিং ওটাকে আমরা স্লো ডাউন করতে পারি, আর আমরা ওটা ব্যাক সাইডে নিয়ে আসতে পারি, টার্ন টু ব্যাক সাইডে, ঘড়ির কাঁটাটা যেটা ক্লক ওয়াইজ ঘুরছিল ওটাকে আমরা ব্যাক করতে পারি কিনা, আর আমাদের ঘড়ির কাঁটা দ্রুত যাচ্ছিল তাকে আমরা স্লো ডাউন করতে পারি কিনা। এই নিয়ে সৎসঙ্গ হসপিটালে বা সেখানে ভাইব্রোমিটার বলে ঠাকুর একটা কথা বলে গেছে ভাইব্রেট তৈরির জন্য, এবং এই ভাইব্রেট মেশিন দ্বারা আমাদের জীবনী শক্তি যেটা নির্গমন হয় এই এতে, তো সেখানে দেখা গিয়েছে যে বহু রোগ আশ্চর্যভাবে নিরাময় হচ্ছে, এবং এই পরিকল্পনা আরো উন্নয়ন চলছে, এবং আমরা সবাই আশাবাদী যে ঠাকুরের আশীর্বাদে ভবিষ্যতের পূর্ণ উন্নয়ন হবে। এটা নিয়ে ভাইব্রেট একটু পরে আর একটু কথা বলবো, যে ঠাকুর যেটা আমাদের শতবর্ষ পূর্বে বলে গিয়েছিলেন এবং যে তথ্যের গবেষণা এখনো চলছে, এই রে ক্রুজেল তিনি বলছেন, যিনি ছিলেন গুগলের যিনি ডাইরেক্টর ছিলেন, তিনি বলছেন আমি বিশ্বাস করি 2029 সালের মধ্যে মেডিকেল টেকনোলজি 1 বছর অতিরিক্ত আয়ুষ্কাল বাড়াবে প্রতি বছরে। অর্থাৎ আপনি 1 বছর বয়সটা বেড়ে গেল, আর এই টেকনোলজিস্ট যারা আছে তারা বলতে তোমার 1 বছর এক্সট্রা আয়ু দিয়ে দেবে তোমাকে, অর্থাৎ এভরি 1 ইয়ার ইউ আর গেটিং 1 এক্সট্রা লাইফ স্প্যান। এটা 2029-এর মধ্যে প্রজেক্ট নিয়েছিল গুগল, তার উপরে ভীষণ রকম কাজ চলছে, হাউ টু ইনক্রিজ আওয়ার লাইফ স্প্যান। এবার দেখা যায়, এবং দ্বিতীয় কথা হচ্ছে যে মৃত্যু থেকে কি করে আমরা রিভাইভ করতে পারি, পুনর্জীবিত করতে পারি, যে আমরা ডেথ হয়ে গেছে কিন্তু আমরা কি করে ফিরে আনতে পারি তাকে। এবার বেশিরভাগ মানুষ বিশ্বাস করে যে হৃৎপিণ্ডে স্পন্দ হলে মৃত বলে, কিন্তু সূক্ষ্মভাবে তার শরীরে জীবিত থাকতে পারে। আমাদের শুধু হার্ট রেটটা বন্ধ হয়ে গেল বলে যে আমার ডেথ হয়ে গেল, কিন্তু তা নয়, আমাদের ভিতরে সাবকনশিয়াসের মধ্যে, সেই মাইন্ডের মধ্যে মানুষ সেখানে জীবিত থাকে। আমরা আমাদের যে পৌরাণিক যে প্রমাণগুলো পাই, বেদ পুরাণে দেখা গেছে শুক্রাচার্য মৃত সঞ্জীবনী দিয়ে মৃত দৈত্যদের সঞ্জীবিত করেছিলেন। মনসা মঙ্গল আমরা পড়েছি, সেখানে বেহুলা তার স্বামী সর্পদর্শন মারা গিয়েছিল, তাকে তিনি জীবিত করেছিলেন। সাবিত্রী করেছিল কি, তার মৃত সত্যবানকে যমের কাছ থেকে ফিরিয়ে আনেন, ডেথ হয়ে গিয়েছিল। আবার আবার রামায়ণে দেখেছি হনুমানের আনা সঞ্জীবনী বুটি খেয়ে লক্ষণ প্রাণ পায়, এটা আমাদের পৌরাণিক কাহিনী আছে। আর মেঘনাথ নিকুম্বিলা যজ্ঞ করে যুদ্ধে মারা যাওয়ার পর আবার জীবিত হতে, তাকে মারতে পারতো না, নিকুম্বিলা যজ্ঞ করতে। এই যে মৃত্যু থেকে আমরা পুনর্জীবিত হয়েছিল, আমাদের পৌরাণিক কাহিনীতেও আছে। তাই আজ হাজার হাজার সৎসঙ্গে দৃঢ় বিশ্বাস করে ইষ্টবিধি মহাযজ্ঞ করে নিশ্চিত মৃত্যুকে জয় করছে, যাকে নিকুম্বিলা যজ্ঞ বলা হয়। ঠাকুর যে আমাদের ইষ্টবিধি যে যজ্ঞ দিয়েছেন, একে নিকুম্বিলা যজ্ঞ বলা হয়, অর্থাৎ নিশ্চিত মৃত্যুর হাত থেকে আমরা অনেকে ব্যাক করছি। এখানে আমরা অনেকে মৃত্যু কিউরেবল বলে মনে করি, যে সকল কোন সব মৃত্যুগুলো যাদের অর্গান নষ্ট হয়নি এবং সে সময় মৃত্যু কিউরেবল, অর্থাৎ ডেথটা হয়ে গেছে কিন্তু ইন্টারনাল অর্গানগুলো ঠিক আছে, এবং অন্তত যেমন হার্ট ফেল করা, জলে ডুবে মরা, কলেরা ইত্যাদি, জাস্ট ইন্টারনাল অর্গানগুলো ঠিক আছে, হার্ট রেটটা বন্ধ হয়ে গেছিল, এইসব মৃত্যুতে মানুষকে বাঁচানো যায়। কারণ এইসব প্রাণীকে বা ইন্ডাকশন অফ লাইফ এনার্জিতে রিভাইভ করা যায়। এই যে লাইফ ইন্ডাকশন যে নামের কম্পাউন্ডটা দিয়ে এইসব প্রাণীকে রিভাইভ করা যায়, দিব্যরক্ষী ঠাকুরটা বলে গিয়েছেন। এবং ঠাকুর আমরা সমর্থন করি যে মৃত্যুকে, কোন সব মৃত্যুগুলো, যে মৃত্যুগুলো শকে মারা গেছে, কলেরা, হার্ট ফেল, ডিহাইড্রেশন বা বিষাক্ত গ্যাসে বা জ্বর হয়েছিল বা জলে ডোবা, এদের শারীরিক গঠন যদি ঠিক থাকে তাদের পুনরুজ্জীবিত করা যায়, এবং ব্রেন সেলের বিশুদ্ধকরণ করেও রিভাইভ করা যায়। যার জন্য ভাইব্রোমিটার নামে একটা মেশিন, যেটা বলছিলাম আগে, মেশিনটা একটা গ্রামোফোনের মতো একটা মেশিন, এবং তিনি এর মধ্যে জোর দিয়েছেন বেশি করে, তার নেগেটিভ এবং পজিটিভ পোল থাকবে, এবং একটা ডেড পার্সনের স্টেথিস্কোপ এবং তার কানের মধ্যে বিভিন্ন কন্ট্রাক্ট যোগ করে সেই মেশিনটাকে যদি ইলেকট্রিকের পাশে ওই কন্টিনিউয়াস ভাইব্রেশনটা দেওয়া যায়, তখন যেটা আমাদের নামের যে ভাইব্রেশনটা, সেই ভাইব্রেশন যদি ব্রেনের মধ্যে দেওয়া যায় তখন তারা রিভাইভ হতে পারে। এটা প্র্যাকটিক্যালি মেশিন তখন তৈরি হয়নি, কিন্তু ফিজিক্যালি এই নাম করে অনেককে
বাঁচালো সেই কথা বলবো। এখানে একটা ঘটনা, প্র্যাকটিক্যাল ইনসিডেন্ট যেটা হয়েছিল, যে রমেশ চক্রবর্তী এসপি যিনি ছিলেন, উনি মারা যান কোনো কারণে। তো ওনার স্ত্রী যে শান্তি চক্র, যারা কুমিল্লার মা বলে মনে জানি আর কি, সেই প্রতিবেশীদের তাড়নায় উনি চলে এসেছিলেন পাবনা আশ্রমে, এবং সেখানেও মানে কুমিল্লার মার ওই লিভারের প্রবলেমের জন্য মারা যান। তখন ছোট ছোট তার 5টা বাচ্চা, মাতা মনমেনি দেবী ঠাকুরকে ডেকে বলে, এই ওকে বাঁচাতে হবে, তারপর 5টা বাচ্চাকে কে দেখবে, ওই কুমিল্লার মাকে বাঁচাতে হবে। আর ঠাকুর জানেন ভীষণ মাতৃভক্ত ছিলেন, তিনি মাকে উপেক্ষা করতে পারছেন না। তখন তিনি ভক্তের কিশোরীরা অন্যান্য ভক্ত ডেকে বললেন, ও একে একটু বাঁচিয়ে দিল, মা বলছে ওকে বাঁচাতে হবে, ওর নাকি 5টা ছেলে কে দেখাশোনা করবে। তো তারা সেই ভক্তরা কুমিল্লা মার হাতটি ধরে দেহটি স্পর্শ করে কন্টিনিউয়াস 24 ঘন্টা নাম করে গিয়েছিলেন। তারপর তিনি ধীরে ধীরে জীবনটা ফেরত পান। এটা প্র্যাকটিক্যাল ইনসিডেন্ট। মা মারা গিয়েছিলেন, তাকে আবার নামের স্পন্দন দিয়ে তাকে বাঁচিয়েছিলেন। এবং একটা গল্প মনে পড়ে, আপনারা দুর্গানাথ সান্যালদার নাম শুনেছেন, যিনি ওই হরনাথ ঠাকুরের দীক্ষিত ছিলেন। তার পেটের অস্বস্তির জন্য তিনি হরনাথ বাবুর দেওঘরে এসেছিলেন। হরনাথ বাবু বলে, আরে তুই যেখানে নদী বয়ে যাচ্ছে, নালায় কেন এসেছিস, যা ওই নদীর কাছে যা। অর্থাৎ তিনি ঠাকুরের কাছে পাবনা পাঠালেন। কাহিনী একটু বড় আছে, অত বলছি না। ঠাকুর ডেকে নিয়ে, ওনার পেটে এত গন্ডগোল যে ডাল ভাত দেখলে ওনার মানে প্যালপিটেশন শুরু হয়ে যেত। ঠাকুর ডেকে এনে সেই আউশ চালের মোটা চাল আর ডাল পেট ভরে খাইয়েছিলেন, এবং তিনি সার্ভাইভ করেছিলেন। এরপর হয়েছে তিনি তারপর দীক্ষা নেন ঠাকুরে। তো একদিন তিনি ভোরে আর্লি মর্নিং নাম করছেন, তার পাশের ঘরে 3টে বাচ্চা যখন আর্লি উঠে পড়ে, তারা খেলাধুলো করে চেল্লামেল্লা করছে, আর ওনার ধ্যানে ডিস্টার্ব হচ্ছে। মুখ দিয়ে বলে ফেলেছেন, আরে বাবা একটু নাম ধ্যান করবো, এই বাচ্চাগুলো তারা করতে পারবো না, এত ডিস্টার্ব করে, এরম বাচ্চা থাকাচ্ছে না থাকাই ভালো, মুখ দিয়ে বলে ফেলেছেন। তার পরের দিন থেকে ওই 3টে বাচ্চার ভীষণ জ্বর, অনেক ট্রিটমেন্ট করছে, জ্বর আর কমে না। আলটিমেটলি তিনি ঠাকুর কাছে সারেন, ঠাকুর আমি বলে ফেলেছিলাম, তারপর থেকে বাচ্চাগুলো জ্বর আর কমছে না। বাহ, তুমি ধ্যান অবস্থায় বলেছো, পরম পিতা তুমি শুনে ফেলেছে তোমার কথা, তোমার বাচ্চা দিন মারা যাবে। তিনি কেঁদে আকুল, না ঠাকুর আমি মন থেকে বলিনি, এটা মুখ থেকে বেরিয়ে গেছে। বলে যাই হোক, যখন আপনি ধ্যান অবস্থায় থাকেন, যখন পরম পিতা যুক্ত থাকেন, যা বলবেন সাবধানে কথা বলতে হয়, জানেন না। অনেক কাকুতি মিনতি পরে যেন এ চলছে, তা ঠাকুর রাজি হলেন, ঠিক আছে। যখন বলেছেন তো আপনার 3টে বাচ্চার মধ্যে একটা বাচ্চাকে তো আপনাকে দিতেই হবে। এবার আপনি চিন্তা করুন কোন বাচ্চাটাকে আপনি দেবেন, চিন্তা করুন। পিতাকে ঠাকুর জিজ্ঞেস করছেন, তখন একটা বাচ্চাকে দিতে হবে, কোন বাচ্চাটাকে দেবেন? পিতা হিসেবে যেটা দিতে পারছেন না, কোন বাচ্চাকে দেবেন? আলটিমেটলি ঠাকুর ডিসাইড করলেন, বড় দুটোকে অনেকদিন লালন পালন করেছেন, তার প্রতি মায়া মমতা বেশি, তো আপনি ছোট বাচ্চাটাকে তাহলে দেন, যেন লেনদেন চলছে যেন আর কি। আলটিমেটলি রাজি হলেন। তারপরের দিন বড় বাচ্চা দুটো ঠিক হয়ে যায়, এবং ছোট বাচ্চার আর জ্বর কমে না। ঠাকুর বুঝতে পারলেন তার ভুলের দোষে সেই বাচ্চাটা হারিয়ে যাচ্ছে। আকুরে ঠাকুর কেঁদে বললেন, ঠাকুর আমি ইতিহাসে পড়েছি, বাবর বলেছ যে আমার জীবনের বিনিময়ে হুমায়ুন ওর ছেলে ছিল, তার জীবন দান দেওয়া হোক। তো ঠাকুর আমিও বলছি, আপনি আমার জীবনটা নিয়ে আমার ছোট বাচ্চার জীবনটা ফিরিয়ে দেন। দুর্গানাথ দা, আপনার মৃত্যুযোগ তখন ছিল যখন আপনি এখানে এসে অন্ন গ্রহণ করলেন, তার আগে তো আমার মৃত্যুযোগ ছিল, কিন্তু সেই অন্নযোগের পরে আপনার নতুন দিন ধার্য হয়েছে, আপনার মৃত্যুর নতুন দিন ধার্য হয়েছে, তার আগে তো আপনি যাবার নন। চিন্তা করুন। এবং ঠাকুর কিছু করতে পারলেন না, ছোট বাচ্চাটা মারা যায়। এনিহাউ, যে ঠাকুর ইচ্ছা করলে যে আমাদের লাইফটা প্রলং করে দিতে পারেন, সব কিছু করতে পারেন, নাম ধ্যানের মাধ্যমে অনেক কিছু করতে পারেন, এগুলো প্র্যাকটিক্যাল প্রমাণ। এরকম বহু ঘটনা আছে যেখানে ঠাকুর সৎ নামের শক্তি প্রয়োগ করে অসাধ্য সাধন করেছেন, এবং কিছু ভক্তদের তিনি নামে রোগ নিরাময় বলে একটা সংগঠন করেন, এই নামের কম্পন দিয়ে আমরা রোগটাকে নিরাময় করতে পারি, সেটা তিনি করেছিলেন। এবং এখানে সাম পার্নিয়ার নাম শুনবেন, তিনি আমেরিকার স্টনি ব্রুক ইউনিভার্সিটির একজন ডাক্তার, এবং তার যে পেশেন্ট, তিনি কার্ডিওলজিস্ট ছিলেন, তার যে পেশেন্টগুলো হার্ট অ্যাটাকে মারা যেত, তিনি ডিক্লেয়ার করতেন না। তিনি করতেন কি,
বলছেন যে আমি ওকে একদম লো টেম্পারেচার রেখে দেওয়া হয়, ব্রেন সেলটাকে লো টেম্পারে রেখে দিয়ে তারপরে ভিতরে যা কিছু স্টেন ফেন যা লাগাবার অ্যাঞ্জিওগ্রাম করা সব করে দিয়ে, যেগুলো ক্লটিং ছিল বার করে দিয়ে, তারপর তাকে একটা কম্পন দিয়ে মাথায় তুলতেন এবং সেখানে 1/3 অর্থাৎ 1/3 পেশেন্টকে তিনি সার্ভাইভ করিয়েছেন যারা ডেথ হয়ে গিয়েছিল। অর্থাৎ তিনি যদি সত্যিকারের কম্পনটা যদি জানতেন আর কি, যে আমাদের নামের কি কম্পনটা, তাহলে হয়তো আরো পার্সেন্টেজটা বাড়তো। এবং তিনি সেটা দাবি করছেন, সেটা এটা জার্নালে এসেছিল, নিউ ইয়র্ক জার্নাল থেকে 2019 আমি এটা পেয়েছিলাম, যে রিসেন্ট অ্যাডভান্সেস ইন ডিসাস্টিসিশন সায়েন্স আর চ্যালেঞ্জিং আওয়ার অ্যাসাম্পশনস অ্যাবাউট দ্য ফাইনালিটি অফ ডেথ। সুতরাং আমরা যেটা ডেথ মনে করি, সুতরাং সেটা নয়, তার মধ্যে তারাই ডিসিশন নিতে, কে কখন মারা যাবে ডিসিশনটা তারাই নেবে। যাই হোক, তো আমাদের সারাংশ বলতে পারি, আমাদের কাছে বড় এই যে আশ্বাস যে মেডিকেল সায়েন্স এমন যন্ত্রপাতি আবিষ্কার করতে চলেছে যার ফলস্বরূপ মানুষের আয়ুষ্কাল বর্ধনও সম্ভব, আর এই অকাল মৃত্যুকে আমরা এড়াতে পারি। অর্থাৎ এই অকাল মৃত্যুকে আমরা এড়িয়ে যেতে পারি, যেটা আগে বললাম। তাই ঠাকুরের বাণীগুলো সঠিকরূপে প্রমাণিত হচ্ছে এবং বর্তমান বিজ্ঞান প্রভূত উন্নত দিশায় এগিয়ে চলেছে। এখন কথা হলো, আমাদের মধ্যে সেই ডিবেটটা থাকবে যে এই ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করে আমাদের ইমর্টালিটি আমরা পেতে চাই, আর এটা আমাদের কি কাম্য, নাকি আমাদের যেটা চলছে সেটা কন্টিনিউ করবে। বাট একটা জিনিস সত্যি, যে আমরা এই যে হিউম্যান বিইংস, আমাদের লাইফ লাইন এক্সটেনশনটা হলে আমরা সবাই খুশি হব, এবং আমরা যখন যাবার প্রয়োজন তখন আমরা গ্রেসফুলি যেতে পারি। বিভিন্ন অকাল মৃত্যু যেগুলো একটা পরিবারের প্রত্যেক কত অভিশাপ হয়ে দাঁড়ায়। সুতরাং এটি আমাদের অনেকে বলে কেন আমাদের মারা যাওয়াটা ঠিক আছে, এই নিয়ে কন্ট্রোভার্সি চলতে থাকে, কিন্তু আমরা কিন্তু সবাই চাই আমরা যারা দীর্ঘজীবী লাভ করে আমরা যারা গ্রেসফুলি আমার যে কর্তব্যগুলো ছিল সেগুলো পরিপূরণ করে যেন আমরা এই পৃথিবী যেতে পারি। এই যে এটা ব্যাপারটা এতক্ষণ বললাম, ঠাকুরের বিভিন্ন বাণী মন্ত্র বা এগুলো থেকে আমি চেষ্টা করেছিলাম কালেক্ট করার জন্য। এখানে অনেক ডাক্তারবাবুরা আছেন, তারা নিশ্চয়ই এটা নিয়ে জেনেছেন বা পড়েছেন, তাদের কাছে এগুলো জানা যেগুলো বললাম। সুতরাং এখানে আমি শেষ করছি। জয় গুরু। আমি দিলীপ রাজ, যদি লেখা আছে হায়দ্রাবাদ থেকে, বর্তমানে আমি ওয়েস্ট বেঙ্গলে আছি আমার বাড়িতে, সেখান থেকে প্রোগ্রাম দেখালাম। সবার মঙ্গল কামনা করি, সবাই দীর্ঘায়ু হন, আমরা যেন মৃত্যুকে জয় করতে পারি। মা মৃত্যু মা যাই সত্যের মৃত্যুকে অবলুপ্ত যেন করতে পারি। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময়, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে যে অমৃত কথা, তার কথা তো জীবনের অমৃতমালা, সাধনা। এমনটি করে যে তার যে অমৃত কথাটাকে প্রেজেন্টিং সহকারে আজ প্রভু আমার জন্য ব্যবস্থা করেছেন। এই সুন্দর সকাল এত অমৃত হয়ে উঠল, আগামী দিন আমার জীবনটাকে আমি ইচ্ছা করলেই বাড়াতে পারি, আর তিনি এমনটি করে সুযোগ দিয়েছেন। সুযোগ বারবার আসে না, যা কিছু করবে তা কিন্তু চলবে না, ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। ওই মনটা জানিস দুষ্ট হলে রোগের আথাল হয়, ওইটাকে তুই এড়িয়ে চলিস, করবি ব্যাধি জয়। আজ শ্রী ঠাকুরের অমৃত দয়া যা আজ আমাদের কাছে দেখাচ্ছেন, তিনি সেই ব্রহ্মবিদ পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, যার প্রতি নিষ্ঠা, যার প্রতি আমার গভীর বিশ্বাস থাকলে তাহলে এই জীবন আমাদের প্রত্যেকেই রক্ষা হয়। আজ সুস্থ থাকার পথ কিভাবে
মরার আগে মরো না, তুমি বেঁচে আছো, বেঁচে থাকার চেষ্টা করো।